রহস্য ও রোমাঞ্চকর গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। আজ দ্য মিস্ট্রি টেলারে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি গল্প অবলম্বনে ডালিম কুমার। গল্প পাঠে অর্থাৎ ঠাকুমার ভূমিকায় রয়েছে চিরশ্রী। গল্পের সূত্রধর আমি রৌনক। শুরু হচ্ছে ঠাকুমার ঝুলির গল্প ডালিম কুমার। এক সময় এক রাজা ছিল। তার ছিল দুই রানী, সুরানী ও দুয়োরানী। সুরানী ছিল পরমা সুন্দরী, দুধের মতো গায়ের রং, কোমর অব্দি লম্বা ঢেউ খেলানো চুল, পদ্মের মতো চোখ আর গোলাপের মতো ঠোঁট। তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফুল তুলে ঠাকুরের পুজো করে, গান করেন আর সবার মঙ্গল কামনা করেন। তাই রাজা তাকে খুব ভালোবাসে। অন্যদিকে দুয়োরানী দেখতে সুন্দরী হলেও সে সব সময় অন্যের ক্ষতি চাইতো, সবার সঙ্গে ঝগড়া করত। তার মন ছিল খুব জটিল আর সে সব সময় সুরানীকে হিংসে করত। কিন্তু তাদের কারোরই কোনো ছেলে মেয়ে ছিল না। তাই দুই রানী ও রাজা প্রত্যেকেই ভারী দুঃখী ছিলেন। একদিন ভোরবেলা সুরানী সবে পুজো শেষ করে উঠেছে, অমনি এক সাধু বাবা রাজপ্রাসাদের দরবারে এসে হাজির। বম বম ভোলে, বম বম ভোলে। এই কে আছো গো? আমার দুটো একটু ভিক্ষে দাও দেখিনি। এই রাজবাড়িতে কি আমার দুটো ভিক্ষেও মিলবে না? সভাসদ ছুটে এসে বলল, এক সন্ন্যাসী ভিক্ষুক মহারাজ। ওকে আপ্যায়ন করে অন্দরে নিয়ে যাও আর পেট ভরে খাওয়াও। দেখো যেন যত্নের ত্রুটি না হয়। রানীমা, এক সন্ন্যাসী এসেছেন, অন্দরমহলে আসেন। রাজামশাই ওনার খাবার ব্যবস্থা করতে বললেন। আমার মন বলছে উনিই আপনার দুঃখ ঘোচাবেন। ওনার আহার হয়ে গেলে আমার কাছে ভিক্ষা নিয়ে যেতে বল। আচ্ছা, এতক্ষণ নিশ্চয়ই ওনার আহার শেষ হয়েছে, আমি ওনাকে নিয়ে আসছি। আসুন বাবা, আসুন, রানীমা আপনারে ভিক্ষে দেবেন। বম ভোলে, বম বম ভোলে, জয় শিব শঙ্কর। হ্যাঁ বাবা, ভিতরে আসুন। এই চাল, শস্য, ফল, মিষ্টি সমস্ত কিছুই নিন বাবা। আমি আপনার জন্য সব জোগাড় করেই রেখেছি। সাধু বাবা খুব খুশি হয়ে বললেন, বাবা, হ্যাঁ, ঈশ্বর তোমার মঙ্গল করুন মা। কিন্তু তোমার চোখ মুখ এরকম শুকিয়ে যাচ্ছে কেন মা? কি তোমার দুঃখ? বাবা, ঈশ্বরের আশীর্বাদে আমার ধনসম্পত্তির কোনো অভাব নেই। আমার রাজ্যের প্রজারাও বেশ সুখে শান্তিতেই দিন কাটায়। কিন্তু দুঃখ একটাই, এই সিংহাসন ধরে রাখবার জন্য আমাদের বংশের যে কোনো প্রদীপ নেই বাবা। এত বছরে আমি একবারও মা ডাকটা শুনতে পারলাম না। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না মা। আমি দেখতে পাচ্ছি তুমি অত্যন্তই সৎ ও গুণবতী একজন নারী। এই নাও, এটা মন্ত্রপুত একটা গাছের শিকড়ের টুকরো।
কাল ভোরে স্নান সেরে এই শেকড় নিজের হাতে বেটে ডালিম ফুলের মধুর সঙ্গে মিশিয়ে খেয়ে নেবে, কেমন? দেখবে ঠিক 10 মাস পর তোমার একটা ফুটফুটে পুত্র সন্তান জন্মাবে। তার নাম দেবে কিন্তু ডালিম কুমার, কেমন? ওমা, তাই? আমি যে বিশ্বাসই করতে পারছি না। আপনাকে প্রণাম জানাই সাধু বাবা, প্রণাম। তবে সাবধান, তোমার ছেলের প্রাণনাশের যোগ আছে। ওর প্রাণনাশ করার চেষ্টা করবে অনেকে। সে কি? তাহলে ওকে বাঁচাবো কি করে বাবা? আপনি তাহলে পথ বলে দিন। ভয় নেই, ভয় নেই, আমি সেই জন্য উপযুক্ত ব্যবস্থাই করে যাচ্ছি। আমার কথা মন দিয়ে শোনো আর ঠিকভাবে মেনে চলো কিন্তু, তাহলেই দেখবে তোমার সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সাধু বাবা সুরানির কানে কানে ফিস ফিস করে বললেন। সব শুনে রানীমা বললেন, আচ্ছা বাবা, আপনাকে আবারও আমি আমার 100 কোটি প্রণাম জানাই। সুখী হও মা, সুখী হও। বম ভোলে, বম বম ভোলে, বম ভোলে, বম বম ভোলে। পরদিন খুব ভোরে উঠে স্নান সেরে পুজো করে নির্দেশ মতো রানীমা পরম যত্নে সাধু বাবার দেওয়া শিকড় বেটে ডালিম ফুলের মধু সহযোগে গ্রহণ করলেন। রাজা ছাড়া কেউই কিছু জানতে পারল না, কিন্তু প্রাণ সংশয়ের কথা রানীমা রাজাকেও বললেন না। এই ঘটনার ঠিক 10 মাস পরে রাজপুরীতে একটা ছোট্ট শিশু জন্ম নিল। রানীমা ছোট্ট রাজপুত্রের নাম রাখলেন ডালিম কুমার। রাজা রানী দুজনেই তো ভীষণ খুশি। রাজা সুয়োরানীকে বললেন, প্রিয়ে, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। তুমি এই রাজপরিবারের বংশ রক্ষা করেছো। এই সবই আপনার আর ঈশ্বরের আশীর্বাদ মহারাজ। ঈশ্বর ঈশ্বর তোমার কল্যাণ করুক। বলো বলো, তুমি কি উপহার চাও? আমার আর কোনো কিছুরই চাওয়ার নেই মহারাজ, তবে আপনি যদি সত্যিই আমায় কিছু দিতে চান, একটা আবদার আমি করতে পারি। নিশ্চয়ই, তুমি বলো কি করতে পারি তোমার জন্য। তুমি যা বলবে আমি আজকে তাই দেওয়ার চেষ্টা করব। না মহারাজ, আমার জন্য আমি কিছু চাই না। আপনি বরং আপনার রাজ্যের সকল প্রজাদের জন্য একদিনের অন্নকূট করুন। ওই একদিন যেন রাজ্যের সমস্ত মানুষ রাজবাড়ির অন্নকূট গ্রহণ করেন। ওই দিন তারা অন্ন গ্রহণ করে রাজপুত্রকে আশীর্বাদ করবে, যাতে সেও বড় হয়ে আপনার মতো একজন বীর পুরুষ হয়ে উঠতে পারে। বেশ, তবে তাই হোক। বলে রাজা সকলের উদ্দেশ্যে বললেন, শোনো তোমরা, রাজপুত্র ডালিম কুমারের জন্ম উপলক্ষে আগামীকাল তোমাদের সবার রাজপ্রাসাদে নিমন্ত্রণ রইল। কাল সারা দিন তোমরা সবাই আমার অতিথি। তোমরা এসে রাজপুত্রকে আশীর্বাদ করো। সকলে রাজার নামে জয়ধ্বনি দিতে লাগলো। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় রাজপুত্র ডালিম কুমারের জয়, জয় রাজপুত্র ডালিম কুমারের জয়। রাজার আমন্ত্রণে সাড়া দিয়ে সবাই পরের দিন রাজপুরীতে রাজপুত্রকে দেখতে এলো। কোঁকড়ানো চুল, ডালিম ফুলের মতো গায়ের রং, সবাই দেখে মুগ্ধ হয়ে গেল। কেউ বলল, রাজপুত্র দেবশিশুর মতো সুন্দর। কেউ বলল, সবাই প্রাণ ভরে তাকে আশীর্বাদ করলো।
নাচ গান বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে গোটা রাজ্য আনন্দে মেতে উঠল। দিন যায়, রাত যায়, রাজপুত্র ধীরে ধীরে বড় হলো। একদিন সে রাজপ্রাসাদের ছাদে উঠে বন্ধুদের সঙ্গে পায়রা ধরছে। বক বকুম বক, আমার কাছে আয়, আয় আয়, বক বকুম বক, আয় আয় আমার কাছে আয়। বলে সে পায়রাদের ডাকতে থাকে, কিন্তু একটাও পায়রা তার কাছে আসে না। মনের দুঃখে সে তার বন্ধুদের বলে, আচ্ছা বন্ধু, আজকে পায়রারা আসছে না কেন? সে কখন থেকে ডাকছি, দেখো একটাও আমার কাছে আসছে না। বন্ধুরা বলে, তুমি আদর করে মিষ্টি করে ডাকলে তারা ঠিক তোমার কাছে আসবে। তুমি ডাকো। রাজপুত্র আবার ডাকতে শুরু করে, বক বকুম বক, আমার কাছে আয়, আয় না, বক বকুম বক। রাজপুত্রের এই সরলতা মহারাজা ও মহারানী ঘরের জানলা দিয়ে দেখছিলেন এবং নিজেদের মধ্যে হাসাহাসি করছিলেন। এত সুন্দর রাজপুত্র পেয়ে তারা দুজনে খুব খুশি। কিন্তু এত আনন্দের মাঝেও খুশি হলেন না একজনই, দুয়োরানী। সুয়োরানী ডালিম কুমারকে দেখে তার গা রি রি করত। তারও কোনো পুত্র সন্তান নেই বলে রাজা তাকে একটুও ভালোবাসেন না। তাই তার মনে হতো কিভাবে ডালিম কুমারের সর্বনাশ করা যায়। একদিন দাসী এসে দুয়োরানীকে বলল, মহারানীর জয় হোক। মহারানী, দেখেছেন রাজপুত্র ডালিম কুমার কেমন নাদুস নুদুস, কেমন সুন্দর হয়েছে? দুয়োরানী বললেন, হ্যাঁ, কি আর বলবো ভাই, আমার এই পোড়া কপালে নিজের ছেলের মুখ থেকে মা ডাক শোনার নেই। এভাবে বলবেন না রানীমা, ঈশ্বর ঠিকই একদিন মুখ তুলে চাইবেন, দেখবেন। জানি না বাপু। একটা কথা বলবো রানীমা, যদি কিছু মনে না করেন। মহারাজ না আজকাল সবসময় ওই ডালিম কুমার আর সুয়োরানীরই নাম করে যাচ্ছেন, যেন চোখে হারাচ্ছেন একেবারে। সত্যি আপনার জন্য আমার বড়ই কষ্ট হয় রানীমা। এই সব হয়েছে ওই ডালিম কুমারের জন্য। কি বলবো ভাই, ওকে দেখলেই আমার গা একেবারে জ্বলে ওঠে। আপদের মরণও হয় না। এত সহজ নয় রানীমা। আমি শুনেছি রাজপুত্রের প্রাণ যেন কোথায় লুকানো আছে। হ্যাঁ, সে কি? কোথায়? তা জানি না, সেই কোন সাধু বাবা নাকি তার প্রাণ কোথায় লুকিয়ে রেখেছে। এই খবরটা জোগাড় করতে হবে, বুঝলি ভাই। ওই ছেলেকে যদি আমি মৃত্যুদণ্ড দিতে পারি তবেই আমার হাড় জুড়োবে। এমন সময় একটা পায়রা এসে দুয়োরানীর মাথার উপর বসে। অমনি তিনি লাফিয়ে, এই যা যা, দূর হয় এখান থেকে বলে চিৎকার করে ওঠেন। তখন ডালিম কুমার ঘরে প্রবেশ করে বলে, বড়মা, ও বড়মা, আমার পায়রা তোমার কাছে চলে এসেছে, ওকে একটু ফিরিয়ে দেবে গো? হ্যাঁ, কেন দেব না, নিশ্চয়ই দেব বাবা। কিন্তু তার আগে একটা জিনিস যে আমায় বলতে হবে। কি জিনিস বলবো বলো? তুমি আমায় বলো তো সোনা, তোমার প্রাণ কোথায় লুকোনো আছে? হ্যাঁ, কিন্তু সেটা তো আমি তোমায় বলতে পারবো না বড়মা। আমার যে বলা বারণ, সে কথা যে আমার মা ছাড়া আর কেউ জানে না। তো কি হয়েছে, আমিও তো তোমার মায়েরই মতো বাছা। না গো বড়মা, আমি বলতে পারবো না। মা জানতে পারলে আমায় খুব বকবে, বিশ্বাস করো। ও,
আমার ডালিম অনেক বড় হয়ে গেছে, আমায় ওর মা বলে ভাবেই না, তাই আমায় বিশ্বাস করছে না। বড় মা তুমি কেঁদো না। আমি 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 তোমায় ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা, আমি বলছি। ওই প্রাসাদের পিছনে যে বড় জলাশয় আছে, তাতে একটা রাঘব বোয়াল মাছ আছে। ওই মাছের পেটে একটা চন্দন বাক্সের ভেতরে একটা সোনার হার আছে। ওটাই আমার প্রাণ, বড় মা। ও, এই ব্যাপার। বেশ বেশ, তবে আচ্ছা, তোমার মাকে আবার বলো না যেন যে আমি তোমায় এইসব কথা জিজ্ঞেস করেছি, নইলে তোমার মা কিন্তু ভীষণ রেগে যাবে, কেমন? না না বড় মা, আমি আমি কিছু বলবো না। এই তো আমার সোনা ছেলে। দাসী, এই নাও তোমার পায়রা। পায়রা নিয়ে ডালিম কুমার আবার তার বন্ধুদের সঙ্গে খেলতে চলে গেল। রাজপুত্রের প্রাণ কোথায় আছে জানতে পেরে দৌড়ানি তো খুব খুশি। এবার দেখাবো মজা। তুই শুধু দেখ কি করি আমি। তবে তোর কিছু কাজ আছে, একদম ঠিক ভাবে সেই সব করতে হবে বলে দাসীকে কিছু প্যাকাটি আনতে হুকুম দিলেন। দৌড়ানির কথা মতো দাসী বেশ কিছু প্যাকাটি নিয়ে এসে বলল, এগুলো দিয়ে কি হবে গো রানীমা? তোকে যতটুকু বলছি ততটুকু কর। এই প্যাকাটিগুলো আমার বিছানার নিচে ভালো করে বিছিয়ে দে দেখি, তার উপরে সুন্দর করে চাদর পেতে দে, যাতে বোঝা না যায় এর নিচে কিছু আছে। আচ্ছা রানীমা। বলে দৌড়ানির কথা মতো দাসী বিছানার তলায় প্যাকাটি ছড়িয়ে দিল। রানী বললেন, এবার যা রাজাকে খবর দে যে রানীমা খুব অসুস্থ, কবিরাজ নিয়ে তিনি যেন রানীর ঘরে যান। এই দাঁড়া, আগে কবিরাজ মশাইকে আমার ঘরে নিয়ে আয়, আমি আগে কবিরাজ মশাইকে একটু বুদ্ধি দিই। একটু পরে কবিরাজকে নিয়ে দাসী ফিরে আসে। ছোট রানীমা, আমাকে ডেকেছেন? হ্যাঁ কবিরাজ মশাই। ফিসফিসিয়ে কবিরাজের সঙ্গে কিছু সলা পরামর্শ করেন রানীমা। শেষে বলেন, এবার আপনি আসুন কবিরাজ মশাই, টাকার কথা ভাববেন না কো, তবে একটা কথা মনে রাখবেন, কাক পক্ষীও যেন কিছু টের না পায়। আপনার কথা মতোই কাজ হবে রানীমা। কিছুক্ষণ পরে, কই রে, কে কোথায় আছিস? রাজা মশাইকে খবর দে, আমার মস্ত বড় ব্যামো হয়েছে, আমি হয়তো আর বাঁচবো না। দাসীও ছুটতে মহারাজের কাছে গিয়ে বলল, মহারাজ, রানীমার কি এক সাংঘাতিক ব্যারাম হয়েছে, উনি খুব কষ্ট পাচ্ছেন, আপনি আপনি দয়া করে একটিবার চলুন। মহারাজ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, সে কি হয়েছে আমার রানীর? চলো চলো, দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। বলে রাজা প্রায় দৌড়ে গিয়ে বড় রানীর শোয়ার ঘরে ঢুকে দেখেন রানী বিছানায় শুয়ে শুয়ে খুব কষ্ট পাচ্ছে। উফ, আহ আহ কি যন্ত্রণা, উফ কি কষ্ট। এ কি রানী, তোমার এ কি অবস্থা? কি হয়েছে তোমার? মহারাজ, আপনি এসেছেন? উফ কি যন্ত্রণা। আপনি তো আর আমার খেয়ালই রাখেন না, আপনি সব সময় শুয়ো আর ডালিম কুমারকে নিয়েই ব্যস্ত, আমার খোঁজ রাখার সময় কি আপনার আছে?
আহ আহা, ওইসব কথা থাক না এখন। তোমার শরীরে হঠাৎ কি হলো সেটা বলো। জানি না মহারাজ, তবে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ করো। আমি এখনই কবিরাজ মশাইকে ডেকে পাঠাচ্ছি, উনি ঠিক তোমাকে সারিয়ে তুলবেন। এই, কে আছিস? কবিরাজ মশাইকে নিয়ে আয় এক্ষুনি। বল রাজার আদেশ, এখনই আসতে হবে। কিছুক্ষণের মধ্যে কবিরাজ মশাই এসে উপস্থিত হলেন দুয়োরানির ঘরে। এসে তাকে নানা রকম ভাবে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন। কি হলো কবিরাজ মশাই? কিছু বোঝা গেল কি হয়েছে? কবিরাজ মশাই অনেক ভেবে ঘাড় নেড়ে বললেন, বোঝা যাচ্ছে, কিন্তু এ বড় কঠিন ব্যায়াম। হাড়ে কোনো জোর থাকে না, শরীরের হাড় একেবারে প্যাকাটির মতো কটকট কটকট করে ভেঙে যায়, সঙ্গে হয় অসহ্য যন্ত্রণা। এক কথায় বললে রানীমার হাড় কটকটির ব্যায়াম হয়েছে। ওরে বাবা, এর প্রতিকার কি কবিরাজ মশাই? এবার আমি মরেই যাব। এর প্রতিকার একটাই। রাজপ্রাসাদের পিছনের দিকের পুকুরে একটা বড় রাঘব বোয়াল মাছ আছে, সেই মাছ ধরে রানীমাকে রান্না করে খাওয়ালে তবে এই রোগ সারবে। রাজা বললেন, আচ্ছা, আমি আজই সেই মাছ ধরার ব্যবস্থা করছি। রাজার আদেশে সঙ্গে সঙ্গে 3 জন জেলে জলে নেমে মাছ ধরতে গেল। এই ধর, এই তো, হ্যাঁ ওটাই। বাবা রে, কত বড় মাছ! আরে ধর। রাজার পুকুরই এই মাছের যোগ্য স্থান। হ্যাঁ, অল্প সময়ের মধ্যেই তারা একটা বিশাল রাঘব বোয়াল মাছ ধরে ফেলল। যেমন তার আকার তেমন তার ওজন। 3 জন মিলে কাঁধে তুলে সেই মাছ রাজপুরীতে নিয়ে এলো। মাছ দেখেই দাসী বলল, রানীমার জন্য আমি নিজে এই মাছ কেটে রান্না করব। আমার হাতে রান্না খেলে রানীমা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। গোপনে সেই মাছ কাটতে গেলে দাসী দেখলো মাছের পেটে সত্যি সত্যি একটা চন্দন কাঠের বাক্স রয়েছে। সেই বাক্স নিয়ে দাসী রানীর কাছে গেল, বলল, রানীমা, এই দেখুন, ডালিম কুমার যেমন বলেছিল ঠিক তেমনই একটা চন্দন কাঠের বাক্স এই মাছের পেটে রয়েছে। রানী বললেন, কই দেখি। ও মা, কি সুন্দর সোনার হার! ডালিম কুমার, তোমার প্রাণ এখন আমার হাতে। তোকে মারা যে এত সহজ তা আমি সত্যিই ভাবিনি। এবার তোকে কে বাঁচাবে? হ্যাঁ, এবার দেখি ছোট রানীর এত সুখ কোথায় থাকে। এই হার এখন আমার গলায় শোভা পাবে। ওদিকে ডালিম কুমারকে ছোট রানী বললেন, এসো বাবা, খেতে বসো। তোমাকে বাতাস করতে করতে নিজে হাতে আমি খাইয়ে দেব। দেখো, তোমার জন্য ভাত, ডাল, আলু ভাজা, মাংস, দই আরো অনেক কিছু রান্না হয়েছে। আমি নিজে হাতে পরমান্ন রেঁধেছি। এসো বাবা। হ্যাঁ মা, যাই। তুমি আমাকে সেই রাক্ষসের গল্পটা বলো না, আমি সব খেয়ে নেবো, দেখবে। ওরে আমার দুষ্টু ছেলে, আবার গল্পও বলতে হবে? হ্যাঁ, গল্প শুনতে শুনতে রাজপুত্র খুব আনন্দ করে সব খাবার চেটে পুটে খাচ্ছিল। কিন্তু বড় রানী সেই হাড় বের করতে রাজপুত্র হঠাৎ তার মাকে বলে উঠল, মা,
আমার শরীরটা ভাল লাগছে না মা। সুরানী বললেন, কি হয়েছে বাবা? রাজপুত্র বলল, হুম, শরীরটা শরীরটা ভালো লাগছে না মা। আর তারপর যে দুরানী সেই সোনার হার নিজের গলায় পরলেন, অমনি রাজপুত্র জ্ঞান হারিয়ে তার মার কোলে পড়ে গেল। তা দেখে তো রানীমা ভীষণ ভয় পেয়ে গেলেন। কি ডালিম, কি হয়েছে শোনা তোর? চোখ খোল বাবা, চোখ খোল। এই ডালিম, ডালিম, এই ডালিম, এই কে কোথায় আছিস? শিগগির কবিরাজকে খবর দে। রাজা মশাই, আপনি আপনি তাড়াতাড়ি আসুন রাজা মশাই। ডালিম যে চোখ খুলছে না রাজা মশাই। ডালিম, এই ডালিম, ডালিম। কিন্তু ডালিম কুমার কিছুতে চোখ খোলে না। সুরানীর চিৎকারে রাজা মশাইও দৌড়ে এলেন। ডালিম, ডালিম, কি 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 হয়েছে বাবা? হ্যাঁ, একবার চোখ খুলে তাকা বাবা। ডালিম কুমার। এর মধ্যে কবিরাজ মশাইও এসে হাজির। রাজা তাকে বললেন, কবিরাজ, কবিরাজ, তুমি কিছু একটা করো। যেভাবেই হোক ডালিমকে বাঁচাতেই হবে। কবিরাজ মশাই তাড়াতাড়ি করে ডালিমের কাছে বসে অনেকক্ষণ ধরে তাকে পরীক্ষা করে দেখলেন। অবশেষে বললেন, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনার পুত্রের শরীরে আর প্রাণ নেই। তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। যদিও নাড়ি এখনো পাওয়া যাচ্ছে, তবে তা খুবই সামান্য। তাকে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। তবে কি জানেন, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আস। কবিরাজ মনে মনে ভাবলেন, ডালিম কুমার বেঁচে গেলে আমি বড় রানীমার থেকে তো টাকা পাবোই না, বরং কুনজরে পড়ব। তাই বুদ্ধি করে বললেন, ওকে এখন নির্জনে একটা ঘরে একা রাখার ব্যবস্থা করুন, কেউ যেন জানতে না পারে। ওরে আমার বাচ্চারে, আমি তোকে মরতে দেব না। আমার বাচ্চা, আমার সোনা, আমার বাচ্চা, তোর কিচ্ছু হবে না দেখিস। রাজামশাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। আপনি আমার কোকাকে আমার কোলে ফিরিয়ে দিন রাজামশাই, ওকে ফিরিয়ে দিন। রাজা বললেন, রানী শান্ত হও, ছোট রানী শান্ত হও। আমি দেখছি কি করা যায়। দরকার হলে আমি বিদেশ থেকে বৈদ্য নিয়ে আসব। যা লাগবে সব কিছু নিয়ে আসব, কিন্তু ডালিমের কিচ্ছু হতে দেব না। যত দ্রুত সম্ভব আমি এর ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। আর যতদিন না আমি একটা কিছু করতে পারছি, ততদিন ডালিম কুমারকে লুকিয়ে রাখতে হবে। ওর সমস্ত দেখভাল করার জন্য আমি লোক পাঠিয়ে দিচ্ছি। তুমি কারুর কাছে মুখ খুলো না, শান্ত থাকো। মহারাজ মন্ত্রীকে আদেশ করলেন, মন্ত্রী, বাগান বাড়িতে রাজপুত্র ডালিম কুমারের থাকার ব্যবস্থা করো। দেখো ওর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। আর শোনো, এই খবরটা যেন পাঁচকান না হয়। রাজা মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব ব্যবস্থা করে দেব। কাকপক্ষীতেও এ খবর জানতে পারবে না। সারাদিন তাকে দেখাশোনা করার জন্য মন্ত্রী দায়িত্ব দিলেন নিজের স্ত্রীকে। বললেন, আমাদের বাড়ি তো রাজা মশাইয়ের বাগান বাড়ির কাছে, তাই এখন রাজকুমারের দায়িত্ব তোমাকেই নিতে হবে। ওকে ভালো করে দেখাশোনা করবে, কিন্তু কেউ যেন জানতে না পারে, বুঝেছ? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমার কোনো অসুবিধা নেই। এসব কথা যেন আমাদের খুকি কেউ বলবে না। সে ছেলে মানুষ, কোথায় কি বলে বসে তার তো ঠিক নেই। না গো, খুকিকে কিছু বলবো না। কয়েকদিন পর মন্ত্রী খবর নিলেন
কেমন দেখছো রাজকুমারকে? কিছুই তো বুঝতে পারছি না গো, সারাদিন মরার মতন পড়ে থাকে। তুমি খেতে দাও তো। হ্যাঁ, রোজই খেতে দিই, কিন্তু কখনো খেতে দেখিনি। তবে সকালবেলায় দেখি খাবারটা আর নেই, কেউ যেন খুব গুছিয়ে খেয়ে নিয়েছে। শুনেছি ছেলেটির প্রাণ ভোমরা নাকি চুরি হয়ে গেছে। উমা, সে কি? এই দিন মন্ত্রীর মেয়ে সব কথা শুনতে পেয়ে গেল, কিন্তু সে কাউকে কিছুই বুঝতে দিল না। ডালিম কুমার যে কোথায় গেল কে জানে। ফুটফুটে ছেলেটা রাজবাড়ি আলো করে থাকতো। হ্যাঁ, কি মিষ্টি ব্যবহার রাজকুমারের। কত বছর পর ঠাকুরের কৃপায় রানীমা সন্তানের মুখ দেখল। রাজবাড়িতে যেন প্রাণ ফিরে এসেছিল। সব যে কি হয়ে গেল। সবাই ডালিম কুমারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো গো। চিকিৎসা করার জন্য ডালিম কুমার যে কোথায় গেছে তা কেউ জানে না। হে ঈশ্বর, যেন ঘরে ফিরে আসে রাজকুমার। কেবল দুরানির মনে আনন্দের সীমা নেই। ডালিম কুমার বেঁচে নেই, আর ছোট রানী সারাদিন কান্নাকাটি করে। এই দুই খবরে মহা খুশি বড় রানী। সে সারাদিন মাছের পেট থেকে বেরোনো সোনার হারটা পরে থাকে। শুধু রাতে শোয়ার সময় খুলে বালিশের নিচে খুব আগলে রেখে দেয়, যেন চুরি না হয়ে যায়। মন্ত্রীর মেয়ে ছিল খুব সাহসী। সে রাতের আঁধারে একাই গিয়ে উপস্থিত হলো রাজকুমারের ঘরে। তখনও ডালিম কুমার ঘুমাচ্ছে। মেয়েটি উদ্গ্রীব হয়ে থাকে আশ্চর্য কিছু দেখার আশায়। হঠাৎ সে দেখলো, চোখ মেলে তাকালো রাজপুত্র। তারপর উঠে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসলো। ঠিক এই সময় সে দেখতে পেল মন্ত্রীর মেয়েকে। রাজপুত্র বলল, কে 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 তুমি? এই 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 ঘরে কি করছো? আমি তোমাকে বাঁচাতে চাই। তুমি? এইটুকু মেয়ে তুমি? আমার থেকেও তো ছোট তুমি, আমাকে কি করে বাঁচাবে? আমি পারবো, তুমি শুধু বলো তোমার প্রাণভোমরা কি, আর সেটা সেটা কে কে জানে? আমার প্রাণভ্রমরা একটা সোনার হার, যেটা বোয়াল মাছের পেটে আছে। আমার মা ছাড়া আমি বড় মাকে বলেছিলাম। ঠিক আছে, আমি যে এখানে এসেছি, তুমি কাউকে বলো না। পরের দিন রাজবাড়িতে গয়না পালিশ করার নাম করে হাজির বড় রানীর ঘরের সামনে। বাবা মন্ত্রী হওয়ায় সে রাজবাড়ির অন্দরের অনেক কথাই জানতো। গয়না পালিশ করাবে গো? না না, এখন যা, কেউ গয়না পালিশ করাবে না। রাজামশাই পাঠালেন, বললেন বড় রানীমার গয়নাগুলোয় ময়লা জমেছে, পালিশ করে দিয়ে এসো। বড় রানী খুব খুশি হলেন। রাজামশাই তার এত খবর রাখছেন। ওকে ভেতরে আসতে বল। দাও রানীমা, তোমার গয়না পালিশ করে দিই। রানীমা একটা একটা করে গয়না খুলে দিলেন, আর খুব সুন্দর করে মেয়েটি সব গয়না পালিশ করে ফেরত দিল। কিন্তু একটি হার রানীমা পালিশ করতে দিলেন না। ওই একটা হার এখনো বাকি আছে, দিন, পালিশ করে দিই। না, ওটা থাক। ভালো লাগছে না, সব ঝকঝকে হারের মধ্যে ওটা বেশি কালো লাগছে। তা সে রানীর কানে কানে বলল, ও ছেলে আর বেঁচে নেই রানীমা, তুমি পালিশ করিয়ে নাও। ঠিক আছে, তাহলে পালিশ করিয়ে দে।
হার হাতে নিয়েই মেয়েটি ছুট ছুট ছুট। ধর ধর ধর, হার চুরি করে পালাচ্ছে। মেয়েটি ছুটে সোজা ছোট রানীর ঘরে। সেখানে তখন রাজা মশাই ছিলেন। মেয়েটি বলে, আমি মন্ত্রীর মেয়ে। এই হারের জন্যই রাজপুত্র ডালিম কুমার অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু বেঁচে আছেন। রাতের বেলা রানীমা হারটা গলা থেকে খুলে শুতেন নিশ্চয়ই, তাই রাতে ডালিম কুমার জাগেন আর খাওয়া দাওয়া করেন। রাজা রানী লোক লস্কর নিয়ে ছুটে যান বাগান বাড়িতে। দেখেন ডালিম কুমার একেবারে তখন সুস্থ। বিশাল শোভাযাত্রা করে রাজকুমারকে ফিরিয়ে নিয়ে আসেন রাজা। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় রাজপুত্র ডালিম কুমারের জয়, জয় রাজপুত্র ডালিম কুমারের জয়। অবশেষে জনসমক্ষে ঘোষণা করলেন, ভবিষ্যতে আমি মন্ত্রীর মেয়ের সঙ্গে বিয়ে দেব রাজপুত্র ডালিম কুমারের। আর যাও, বড় রানীকে ডেকে আনো। বলতে বলতে হাজির বড় রানী। আমাকে ক্ষমা করে দিন রাজামশাই। তোমার অপরাধের কোনো ক্ষমা হয় না। তুমি আমাদের একমাত্র বংশধরকে হত্যা করতে চেয়েছিলে। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আর কোনোদিন এই ভুল করব না। এই, কে আছিস? এক্ষুনি বড় রানীকে কালো কুঠুরিতে বন্দি কর। তখন থেকেই বড় রানীমা কালো কুঠুরিতে সারা জীবন বন্দি হয়ে থাকলো। ছোট রানীমা সারা জীবন সোরানী হয়ে রাজার পাশে থেকে গেল। ডালিম কুমার বড় হয়ে মন্ত্রীর মেয়েকে বিয়ে করে রাজবাড়ির বউ করে আনলো। তারা সবাই মিলে সুখে শান্তিতে ঘর করলো। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। শুনছিলে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি গল্প অবলম্বনে ডালিম কুমার। গল্প পাঠ তথা ঠাকুমার ভূমিকায় চিরশ্রী, বড় রানী ঋতুপর্ণা, ছোট রানী খুশি, বড় রানীর দাসী দীপাঞ্জলি, ছোট রানীর দাসী প্রিয়া, মন্ত্রী শুভম, মন্ত্রীর স্ত্রী প্রিয়া, মন্ত্রীর মেয়ে জিনিয়া, ডালিম কুমার সৌম্য, রাজা শীর্ষেন্দু, কবিরাজ রৌনক। অন্যান্য চরিত্রে আমরা সবাই। পোস্টার ডিজাইনে দেবরিয়া। গল্পটি শুনে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি রোমহর্ষক গল্প নিয়ে। আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।